আমাদের যারা দর্শক সবাই চায় যে আমি সিনেমায় যাব এবং আমি অ্যাক্টর হব, ওভারনাইট সাকসেস, ঠিক আছে? মানে অ্যাক্টিং করা যদি কেউ ডিসাইড করে ফেলে, সে ভাবে যে ওভারনাইট আমার সাকসেসটা। এই পেছনে যে কতটা স্ট্রাগল, এটা অনেকে বুঝতে পারে না। যখন তারা আসে তারপরে দে স্টার্ট রিয়েলাইজিং। ঠিক আছে, তারপর আমি করি নসির কৌটো। সেখানে আমার সাথে লাবরী সরকার ছিলেন, খরাসদা গান গেয়েছেন এবং বিশ্বনাথ বাসু ছিলেন আমার কাকার চরিত্রে। আর আমি একটা ফ্যামিলির মধ্যে এমনই একটা ছেলে ক্যারেক্টারটা প্লে করেছি যেখানে আমার চরিত্রটাকে মানুষের খুব ভালো লেগেছে। সবসময় আমি কাকার পেছনে লেগে বেড়াই। তো শাহরুখ খানের একটা ইন্টারভিউ দেখছিলাম, যেখানে ওকে জিজ্ঞেস করা হচ্ছিল যে তুমি সাকসেস কী করে, মানে হাউ ইউ ডিফাইন সাকসেস। তো বলে, দেখো, যখন আমি কোনো কাজ পাই, কাজটা পেয়ে গেলে লোকে স্যাটিসফাই হয়ে যায়, রিল্যাক্স হয়ে যায়। আমি কিন্তু কাজটা পাওয়া পর্যন্ত ওয়েট করি। যেই মুহূর্তে আমি কাজটা পাই, আমার এনার্জি লেভেল, আমার ডেডিকেশন লেভেল টুয়ার্ডস দ্য জব এনহ্যান্সড হয়ে যায়। আমি অনেক বেশি ডেডিকেটেডলি ওই কাজটার ওপর ফোকাস করি। কেউ থিয়েটার করেনি, কেউ অ্যাক্টিংটা কোনোদিন প্র্যাকটিসই করেনি, অনেক অন্য প্রফেশন থেকেও চলে আসছে। এখন বলতে গেলে অনেক বিতর্কিত কথা হয়ে যাবে, যেমন মডেলিং আর অ্যাক্টিং দুটো একটা আলাদা পার্ট। ডেফিনেটলি। তো আমি আজকাল দেখছি মডেলসরা বেশি অ্যাক্টিং করতে যাচ্ছে, তো এটা হতে পারে না কখনো। আর হতে পারে না বলে আজকে আমাদের টলিগঞ্জের সিরিয়ালসগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে। ম্যাক্সিমাম লিড যারা আছে, আমি ওপেন ক্যামেরাতেই বলছি, এখানে ম্যাক্সিমামই সব মডেলস, দে আর নট অ্যাক্টার্স। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ক্যারিয়ার মাই চয়েস পডকাস্ট। আজকে আমার সঙ্গে যে ব্যক্তিত্বটি আছেন, তার পরিচয় দেওয়ার আগে একটু গল্প বলি। আমরা সবাই ছোটোবেলা থেকে সিনেমা দেখতে খুব পছন্দ করি এবং যখনই আমরা সিনেমা দেখি তখন অ্যাক্টর কিংবা অ্যাক্ট্রেস হওয়ার একটা স্বপ্ন আমাদের মধ্যে থাকে। আমরা সবাই চাই যে আমরা শাহরুখ খান তৈরি হব কিংবা অমিতাভ বচ্চন তৈরি হব, এটা আমাদের স্বপ্ন থাকে। কিন্তু এই স্বপ্নটা সফল করতে গেলে কতটা পরিশ্রম করতে হয়, সেটা একজন অ্যাক্টরই বলতে পারে। আজকে আমাদের সঙ্গে আছেন শুভদীপ চক্রবর্তী। শুভদীপ, ওয়েলকাম টু মাই ক্যারিয়ার মাই চয়েস পডকাস্ট। থ্যাংক ইউ। তুমি তো টলিউডে একজন এস্টাবলিশড বেঙ্গলি অ্যাক্টর এবং আমি তোমার এই অ্যাক্টর হওয়ার পেছনে জার্নিটা একটু আমাদের দর্শকের সঙ্গে শেয়ার করতে চাই। যে তোমার কি ছোটোবেলা থেকেই স্বপ্ন ছিল যে তুমি অ্যাক্টর হবে? হ্যাঁ, অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে আমার স্বপ্ন ছিল অ্যাক্টিং আমি করব, আমি অ্যাক্টর হব। বাট আমার প্যারেন্টস চেয়েছিল যে আমি আইপিএস নিয়ে পড়ি এবং সেরকমই একটা প্রিপারেশন নিয়েছিলেন তারা। বাট হয়ে উঠলো না। যে যেটা করতে চায় সে সেদিকেই দৌড়বে। তো এই প্যাশনটা কী করে ডেভেলপ করলো, অ্যাক্টর হওয়ার প্যাশনটা? অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে আমি প্রচণ্ড সিনেমা দেখতাম। কেন জানি না, সিনেমা ছোটোবেলায় বাচ্চারা কার্টুন দেখে, আমি সিনেমা দেখতাম। ওকে। আমি অনেক সময় কি করতাম, নিজে নিজে নকলও করতাম তাদের। ওকে, মানে মিমিক্রি করতাম। করতে পারো তুমি মিমিক্রি? হ্যাঁ, চেষ্টা করি। খুব একটা ভালো পারি না, কিন্তু চেষ্টা করি। আমরা আমাদের এই পডকাস্টের মধ্যে আমরা শুনবো একটা দুটো মিমিক্রি তোমার। ডেফিনেটলি। আচ্ছা, তারপর ওই করতে করতে হঠাৎ করে একদিন কি মনে হলো যে না, সবার থেকে একটু খবরাখবর নিই। ওকে। তো কোথায় এই কাজ হয় না হয়, তখনকার দিনে তো শর্ট ফিল্মস চলতো না, তখনকার দিনে ইউটিউবসও ছিল না, কিছুই ছিল না। তো আমি কি করি, আমি যখন ক্লাস 7-এ পড়ি তখনই বেরিয়ে পড়ি আমি স্টুডিও পাড়াতে। ওকে, ক্লাস 7-এ? ক্লাস 7-এ। আচ্ছা, তার মানে তোমার বাড়ি থেকে তখন কি পারমিশন ছিল, না বাড়িকে না জানিয়েই তুমি বেরিয়ে পড়েছো? মায়ের পারমিশনটা ছিল। মায়ের পারমিশন? বাবার পারমিশনটা ছিল না। বাবার পারমিশনটা ছিল। বাবা একটু বকাবকা করতো। হ্যাঁ, যে সেই জন্য আমি বেরিয়ে পড়ি টালিগঞ্জ। অ্যান্ড ওখানে আমাকে প্রচুর ঘুরতে হয়, কারণ আমি নিজেও বুঝতে পারতাম না কীভাবে। আর তোমার তো কোনো ব্যাকগ্রাউন্ড নেই? না, আমার কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না। মানে যেটা আমরা এখন সো কল নেপোটিজম বলি, ঠিক আছে, এরকম কোনো তোমার ব্যাকগ্রাউন্ড নেই? মানে একদম তোমাদের পরিবারে হয়তো তুমি প্রথম অ্যাক্টর। ঠিক আছে, তারপরে? তো ওখানে যাই, ডোর টু ডোর ঘুরি, প্রচণ্ড ডিরেক্টর, বড় বড় ডিরেক্টরসরা ছিলেন এবং তাদের অফিসগুলোতে ঘুরি, ফটো জমা দিই। তখনকার দিনে আমাদের একটা ভালো ইউএসপি ছিল যে ফটো সাবমিট করা। ফটো কোন সালের কথা? তাও 2008। আচ্ছা। তখনকার দিনের একটা ট্রেন্ডিং ছিল যে ডিরেক্টরদের ঘরে ছবি জমা দাও, পেছনে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, ঠিকানা, হোয়াটএভার, সেগুলোকে জমা দাও, তুমি কাজ পেয়ে যাবে। তখন তোমার বয়স কত? আমার তখন হার্ডলি চলছে 13 কি 14 এরকম, খুবই ছোট। খুবই ছোট। তো কল আসেনি তা না, কল এসছে, কিন্তু সেগুলো খুব চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছিল আমার পক্ষে। বলা হয়েছে এক, করা হয়েছে আরেক, স্পটে গিয়ে দিচ্ছি আরেক হচ্ছে।
তো সেগুলোকে উপেক্ষা করে তখন কি জুনিয়র আর্টিস্ট কিংবা চাইল্ড আর্টিস্ট হিসেবে কোনো কলেজ ছিল নাকি? চাইল্ড আর্টিস্ট অনেক দূরের কথা, মেন তো আমাকে শুরুই করা হয়েছিল জুনিয়র আর্টিস্ট। জুনিয়র আর্টিস্ট যেটা সবাই নর্মালি শুরু করে, সবাই করেছে, সবাই করেছে শুরু। তো আমি গেছি, আর এখান থেকে আমার মেন পথ চলা শুরু। তো কবে তুমি ব্রেকটা পেলে? আমি অ্যাকচুয়ালি ব্রেক পেলাম হচ্ছে 2011 সালে, যখন জি বাংলার দেবদাস হয়েছিল। ওকে। জি বাংলার দেবদাসের ছোটোবেলার ক্যারেক্টারটা আমি করেছিলাম। ওকে। ওখান থেকে আমার মেন ব্রেক শুরু হয়। ওটা তো ফার্স্ট ব্রেক। তো জি তো অনেক বড় একটা ব্র্যান্ড, সেখানে তুমি ব্রেক পেলে। তো তারপরেও কি স্ট্রাগল চললো? স্ট্রাগল এখনও চলছে। এটা মনে হয় সবারই চলে। এটা আজ পর্যন্ত বারাক ওবামাও মনে হয় বলতে পারবেন না যে আমি স্ট্রাগলটা আমার পুরোপুরি শেষ হয়ে গেল। কারণ আমি বিশ্বাস করি যখন কারোর স্ট্রাগল শেষ হয়ে যায়, কারোর কিছু অ্যাচিভ করে নিয়েছি আমি, এরকম একটা কারোর মনে চলে আসে, তো তখন তার সেই জার্নিটা ওখানেই শেষ হয়ে যায়। কারেক্ট। তো আমার মনে হয় এই জার্নি সবারই চলছে, আর এটা চলতে থাকবে। হ্যাঁ। তো 2011 ব্রেক পাওয়ার পর তারপরে এটা তো ছোট পর্দায় হলো, তুমি তো একটা সিনেমাও করেছো। দুটো সিনেমা করেছো তুমি। এবং প্রথম ব্রেকটা কবে পেলে? প্রথম ব্রেক বলতে গেলে আমি সিনেমাটা যেটা করলাম, সেটা ফার্স্ট মুভি হচ্ছে আমার ড্রাগন অভিযান। ওকে। জাস্ট 3 বছর আগে। ওকে। তো সেখানে ওটাই আমার সাথে ছিল হচ্ছে অভিষেক চ্যাটার্জি, যিনি প্রয়াত হলেন, আমরা যাকে মিঠুদা বলে ডাকি। তো ওটাই ওনার মানে লাস্ট ছবি, আর ওইখান থেকে আমি ফার্স্ট ব্রেকটা পাই। ওইখান থেকে আমার মেজর কন্ট্যাক্টসগুলো তৈরি হয়। ওকে। ওখানে কি তুমি লিড অ্যাক্টর ছিলে? লিড করেছিলে? আমি লিড করেছিলাম এবং অভিষেক চ্যাটার্জি নেগেটিভ করেছিলেন। ওকে। আমার অপোজিটে। হ্যাঁ, ওটা খুব সুন্দর করে একটা প্রিমিয়ার হয়েছিল, অনেকেই জানে। এবং ওই ছবিটার শুটিং শেষ করে আর ডাবিং শেষ করেই মিঠুদা এই জগৎ থেকে বিদায় নেন। তারপর আমি করি নসির কৌটো, সেখানে আমার সাথে লাবরী সরকার ছিলেন, খরাসদা গান গেয়েছেন, এবং বিশ্বনাথ বাসু ছিলেন আমার কাকার চরিত্রে। আর আমি একটা ফ্যামিলির মধ্যে এমনই একটা ছেলে ক্যারেক্টারটা প্লে করেছি, যেখানে আমার চরিত্রটাকে মানুষের খুব ভালো লেগেছে। সবসময় আমি কাকার পেছনে লেগে বেড়াই, কাকার বিয়ে হচ্ছে না কিছু। ওটা তো একটা কমেডি মুভি, পুরো কমেডি। তো তোমার জনারটা কি? প্রথমে তুমি প্রথম যে সিনেমার ব্রেকটা পেলে, ওটা তো মনে হয় একটা সাসপেন্স থ্রিলার ছিল। ওটা সাসপেন্স থ্রিলার ছিল, রাইট? সেকেন্ড কমেডি তুমি করলে। তো মানে তোমার কি কোনো স্পেসিফিক জনারের মুভি করতে পছন্দ হয়, না তুমি ইউ আর কমফোর্টেবল ডুইং এনিথিং? আসলে এখন ফিল্ম ইন্ডাস্ট্রির মার্কেটটা এমন একটা জায়গায় চলে এসছে, মানে কেউ কিছু পছন্দ করে এগোক না এগোক, তাকে কাজটা পেতে হবে। হ্যাঁ, এটাই হয়ে গেছে এখন মেন জনার। দুটো সিনেমা কাজ করার পর, ঠিক আছে, কিরকম অবস্থায় দাঁড়িয়ে আছে তোমার জীবন এই মুহূর্তে? আমি বলবো ঠিকঠাকই আছি বলে আপনার সামনে আমি আসতে পেরেছি। তো সেখানে এখন থার্ডলি যেটা এখন আমার চলছে, আমি এখন প্রডিউসার হয়েছি, রাইট, আমারই হাউস থেকে। এবং আমাকে নিয়ে আরেকটা অ্যাকশন মুভি এবার প্ল্যানিং করা হচ্ছে। ওকে। সেটাতে আমি আর একজন বড় স্টার, আমি এখন বলতে পারছি না বড় স্টার, ডেফিনেটলি আমরা জানতেও চাই না, নিশ্চয়ই। তো আমি সবসময় মনে করি যে আমি সবার পেছন সারির অভিনেতা, আমি মনে করি। তো আমার সামনের সারির অভিনেতা যিনি আছেন, তিনি আমার অপোজিটে থাকছেন, এবং এই মুভিটা পুরোপুরি দুজনকে কেন্দ্রিক করেই হবে, আর পুরো অ্যাকশন মুভি হবে। রাইট। শুভদীপ, তোমার সঙ্গে যখন আমি ইন্টারাক্ট করছিলাম, তখন তুমি বলছিলে মানে তোমার স্ট্রাগল এই দিনগুলোতে, যখন তুমি জুনিয়র আর্টিস্ট ছিলে। কেন দেখো, আমাদের যারা দর্শক সবাই চায় যে আমি সিনেমায় যাব এবং আমি অ্যাক্টর হব, ওভারনাইট সাকসেস, ঠিক আছে? মানে অ্যাক্টিং করা যদি কেউ ডিসাইড করে ফেলে, সে ভাবে যে ওভারনাইট আমার সাকসেসটা। এই পেছনে যে কতটা স্ট্রাগল, এটা অনেকে বুঝতে পারে না। যখন তারা আসে, তারপরে দে স্টার্ট রিয়েলাইজিং, ঠিক আছে? তো তোমার অ্যাজ এ জুনিয়র আর্টিস্ট তুমি বলছো যে তোমাকে প্রচুর স্ট্রাগল করতে হয়েছে, এবং একটা এমনও দিন গেছে যে শীতকালের রাত্রিরে তোমাকে ঠান্ডা জলের মধ্যে দাঁড়িয়ে থেকে অভিনয় করতে হয়েছে। মানে এইটা কি মানে এই যে তোমার স্ট্রাগল, এর কিছু যদি গল্প তুমি আমাদের দর্শককে বলো, তাহলে আমার মনে হয় ওরা একটু ইন্সপিরেশন পাবে। নিশ্চয়ই ইন্সপিরেশন পাওয়ার মতনই একটা জিনিস। ওইটা করেছিলাম বলেই কিন্তু আজকে আমি বুঝি। ইভেন এখন আমার কি ইনসিডেন্টটা হয়েছিল? হোয়াট ওয়াজ ইনসিডেন্টটা হয়েছিল, একটা চান্স আমি পেয়েছিলাম। ওখানে আমাদের রূপা গাঙ্গুলি ম্যাডাম মেন লিড ছিল। আচ্ছা। আমি তো খুব মজা, রূপা গাঙ্গুলিদের সঙ্গে অ্যাক্টিং করবো। গেলাম ফ্লোরে, গিয়ে দেখি ওখানে প্রায় 50 জনের একটা ভিড়, খুব সুন্দর একটা ভিড়। আমাকে বললো ঠিক তুমি ওই জায়গাটা দাঁড়িয়ে যাও। আমি দেখলাম, আমাকে বললো ভিড়ের মধ্যে চলে যেতে। আমি গেলাম,
তারপর দেখি সিনটা ছিল হচ্ছে অ্যাকচুয়ালি একটা ভূমিকম্প হয়েছে, ওকে, ওখানে প্রচুর লোক মারা গেছে। আচ্ছা, আর সেদিনকে ঝমঝম করছে বৃষ্টি, ডিসেম্বর মাস, খুবই একটা কেলেঙ্কারি কাণ্ড আমি চোখে দেখতে পাচ্ছি। সেখানে কি করলো, ব্লাডের জন্য আমাদের সবাইকে মধু লাগালো আর সবার মাথায় 1 বালতি করে জল ঢেলে দিল, ওই ঠান্ডার মধ্যে ঠান্ডা জল। তারপর আমি বললাম এটা কি করবো, তখন বলছে তুমি ওখানে গিয়ে দাঁড়িয়ে যাও। আচ্ছা, এবার ভূমিকম্পের সিনে দেখছি কেউ মাটিতে পড়ে আছে, কেউ ওপরে টাঙিয়ে রয়েছে, আচ্ছা, কেউ মাথা ফেটে পড়ে রয়েছে, এরকম একটা সিন যার মধ্যে রূপা গাঙ্গুলি দিয়ে নিজের বাচ্চাকে খুঁজে বেড়াচ্ছে, কোথায় গেল কোথায় গেল। আচ্ছা, ওই সিনটা করতে প্রায় 4 ঘন্টা লেগেছে। আমি কনকনে ঠান্ডার মধ্যে, মেকআপ তোলা যাবে না, ব্লাড তোলা যাবে না, মাথা তো মোছা যাবেই না, ভিজে চান পুরো ঠকঠক ঠকঠক করে কাঁপতে কাঁপতে ওই সিনটা করেছিলাম। ওটা আমার লাইফের সব থেকে বড় একটা ডেঞ্জারাস চ্যালেঞ্জিং একটা পজিশন। তো আজকে মনে করি তখন খুব রাগ হয়েছিল, ছোটোবেলা ছিলাম, ডিরেক্টরের ওপর খুব মানে একটা অ্যাগ্রেসিভ একটা নেচার আমার পয়দা হয়েছিল। তো সেখানে আমি মনে করেছিলাম যে না, এই ধরনের কাজ পেলে আর করবো না। কিন্তু অ্যাকচুয়ালি এখন মনে হয় ওটাই ছিল আমার ফার্স্ট ট্রেনিং হিসাবে আজকে আমি সেই কাজটা করেছিলাম বলে মেবি এখন আমাকে এই ধরনের সিন দিলে আমার কিছু মনে হবে না। তো এরকম একটা খুব ডেঞ্জারাস একটা পিরিয়ড আমি কাটিয়েছিলাম সেই সময়টা। তো এখন তো তুমি আরও চ্যালেঞ্জিং রোল করছো, তো এই যে তোমার ট্রান্সফরমেশন হলো, যে জুনিয়র আর্টিস্ট থেকে তুমি একটা লিড অ্যাক্টর হিসেবে নিজেকে এস্টাবলিশ করলে উইদাউট ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তো এইটার পেছনের রহস্যটা কি? মানে যদি আমরা জিজ্ঞেস করি শুভদীপের এই সাকসেসটা, কারণ অনেকে চায় যে সবার তো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থাকে না সিনেমার জগতে, তো তোমার যে স্টোরি লাইনটা আছে সেই স্টোরিটা যদি ওদের সঙ্গে আমরা একটু শেয়ার করতে পারি, যে মানে এক একটা সময় তো তোমার মনে হয়েছে যখন তুমি অ্যাজ এ জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ করছো, না ছেড়ে দিই, এরকম তো তোমার জীবনে অনেক টাইম এসছে যে না এবার আর হবে না, বিকজ হচ্ছে না, চান্স পাচ্ছি না, ব্রেক পাচ্ছি না, এরকম তো তোমার দিন ডেফিনেটলি এসছে। তো সেই টাইমে তুমি কিভাবে নিজেকে মোটিভেট করতে, কিভাবে নিজেকে তুমি ইন্সপায়ার করতে? ইন্সপিরেশনটা কীভাবে করেছিলাম বলতে পারবো না, তবে আমার কোনো না জায়গায় একটা মনে হচ্ছে জেদ ছিল আর এখনও রয়েছে। আমার মনে হয় যে কোনো কিছু বড় কিছু অ্যাচিভ করতে গেলে প্রচুর মানে স্যাক্রিফাইস করতে হয়, অনেক কিছু মানে ছেড়ে দিতে হয়। তো সেখানে আমার অনেক কিছুই স্যাক্রিফাইসের মধ্যে দিয়ে গেছে। আমার স্টাডি, আমার রিলেশনশিপ, আমার ফ্যামিলির সঙ্গে রিলেশন, আমার ফ্রেন্ডসদের সাথে রিলেশন, আমি বেশি সময় দিতে পারতাম না কাউকেই। এই 4-5 জনকেই বললাম যাদের কথা, মানে ওদেরকে আমি সময় দিতে না পেরে সবাই আমার থেকে একটা দূরত্ব নিয়ে নিয়েছিল। আজও নিয়ে নেয়, আজও আমি অনেককে সময় দিতে পারি না, অনেকের সাথে কথা হয় না, দেখা হয় না। সবাই বলে তুই তো অনেক বড় হয়ে গেছিস, তুই এখন আমাদের কাছে কেন আসবি? বাট এরকম কোনো ম্যাটার না, এগুলো একটা বাচপানা কথাবার্তা। আমি যে বিলিভ করি যে জীবনে বড় কিছু পেতে গেলে স্যাক্রিফাইসটা খুব দরকার আর জেদটা খুব দরকার। একটা ট্রেন কিন্তু তার লাইনের ওপর দিয়ে চলবে, সে কখনো ট্রামের মতন রাস্তা দিয়ে চলবে না। তো নিজেকে সবসময় ট্রেন মনে করতে হবে যে আমি ট্রেন, সেটা আমি রাজধানী হই বা যাই হই। ট্রামও তো নিজের লাইনের ওপর দিয়েই চলবে ডেফিনেটলি, কিন্তু গাড়ি ইধর উধর যেতে পারে, যেতে পারে। ঠিক আছে, তো তুমি বলছো যে অ্যাক্টর হতে গেলে মনে করতে হবে যে আমি একটা ট্র্যাকে এসছি, এটা একটা রেল লাইন এবং আমি চলবো, ঠিক আছে, থামলে চলবে না, আর কোনো প্ল্যাটফর্মে নিজেকে নামিয়ে দিলে চলবে না, আমাকে চলতে হবে এবং কোনোদিন হার মানলে চলবে না। তো ছোটবেলায় কোন অ্যাক্টর তোমার ইন্সপিরেশন ছিল, যদি বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি থেকে? আমার তো ছোট থেকে এখনো পর্যন্ত সালমান খানকেই ভালো লাগে, বলিউড। সেটা কি তোমার এই চুলের স্টাইলটা দেখে আমি বুঝতে পারছি যে তোমার একটু কিছুটা হয়তো তেরে নাম স্টাইলের একটা লুক অ্যান্ড ফিল আসছে আর কি। আচ্ছা, এটা কি সেখান থেকে ইন্সপিরেশন? না, এটা অ্যাকচুয়ালি আমার এই যে বললাম আমার একটা অ্যাকশন মুভি আছে, আর তুমি সেই লুকসটাতে করতে হচ্ছে চেষ্টা করছো। তো সালমান খানের তুমি ডাই হার্ট ফ্যান? ঠিক বলবো না, অ্যাকচুয়ালি আমি ডাই হার্ট ফ্যান মহানায়ক উত্তম কুমারের। ওনার ওপর আমি আর কাউকে মনেই করি না। তো সেটা তো আমাদের কেউ মনে করতে পারবে না, বিকজ উত্তম কুমার ইজ এ ডিফারেন্ট লেজেন্ড, ঠিক আছে, মানে ওনাকে মানে সাবস্টিটিউট করার মতন আমার মনে হয় না কেউ এসছে কিংবা আগামী দিনেও আসবে। কিন্তু এই যে সালমান খান খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার, তুমি তাকে ফলো করতে, তো সালমান খান তো খুব এলিজিবল ব্যাচেলার, তো তুমিও কি এখন ব্যাচেলার জীবন যাপন করছো না ইউ আর ম্যারিড পারসন? না, আমি এখনো পর্যন্ত আমি মনে করি ব্যাচেলারই আছে, এখনো ব্যাচেলারটাই ঠিকঠাক। আর এটা কি তুমি মেনটেন করবে সালমান খানের মতন? তুমি ব্যাচেলারই থাকবে নাকি আমরা দেখতে পারি পরবর্তীকালে
এটা তো লাইফ ডিসিশন নেবে, আমার লাইফ কোথায় কাকে নিয়ে যাবে। সালমান খানেরও লাইফ নিশ্চয়ই ডিসিশন নিয়েছে যে আমি ব্যাচেলার থাকবো, তো ব্যাচেলার আছে, এবার আমারটা আমাকে বুঝতে হবে কি করা যায়। তো তোমার বাবা ছোটবেলা থেকে তুমি বলতে যে বাবা পছন্দ করতো না তুমি এই সিনেমার জগতে যাও, তো বাবার কি ইন্সপিরেশন ছিল, বাবা কি অ্যাসপিরেশন ছিল, ইন আদার ওয়ার্ড যদি আমি বলতে পারি, বাবা কি চাইতো তোমাকে? বাবা চাইতো, মাও চাইতো যে আইপিএসটা নিয়ে আমি পড়ি, আইপিএস, হ্যাঁ, রাইট। আর সেটার জন্যই আমার প্রিপারেশন নেওয়া হয়েছিল। আমি খুব ভালো র্যাঙ্ক করা একটা স্টুডেন্টও ছিলাম, যেটাকে আমার জন্য খুব অনেক ফলদায়ক বলে মনে হয়েছিল। বাবা মায়ের জন্য ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, স্টুডিয়াস ছেলে আমার, তো স্টুডিয়াস ছেড়ে চলে গেল টালিগঞ্জ পাড়ায়, তো এটাই হয় অনেকের ক্ষেত্রে। তো আমি ওটার জন্য আজকে একটু আক্ষেপ হয় কোনো কোনো। বাবা কি বলে? বাবা এখন কিছু বলেই না, ও যা পাচ্ছিস করতে, যা পাচ্ছিস করতে। বাবা তো খুশি যখন প্রথম তোমার সিনেমা রিলিজ হলো, প্রিমিয়ারে তো নিশ্চয়ই তো বাবা মা দুজনেই গেছিল, তো কি কি বললো তখন তোমাকে দেখে, সেই মুহূর্তটা যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করো। অ্যাকচুয়ালি কিছু বছর ধরে যখন আমার স্ট্রাগল চলেছে, তখন বাবা মা আমার মাথা খেয়েছে। আর যেদিনকে আমি মানে পিভিআরের পর্দায় বসিয়ে দিয়েছি বাবা মাকে, সেদিনকে আমি সিনেমা কম দেখেছি, আমি ওনাদের মাথা খেয়েছি বেশি। এটাই হচ্ছে মেন ব্যাপার। খুব আনন্দিত হয়েছে, খুবই ভালো লেগেছে। ওনাদের এক্সপেকটেশনই ছিল না যে আমার ছেলেকে আমি এরকম একটা বড় পর্দায় দেখতে পারি, বাট দেখেছেন, দেখে এবার তারা বলছেন ঠিক আছে, এখান থেকেই যদিও গ্রো আপ করতে পারে তো ইউ উইল গো। তুমি তো একটা অ্যাওয়ার্ডও পেয়েছো, ঠিক আছে, এবং এটা কোন মুভির জন্য তুমি পেয়েছো? নকশি কৌটো। তো সেইটার সম্বন্ধে যদি আমাদের অডিয়েন্সকে একটু বলো যে সেটা কি মানে কোন অ্যাওয়ার্ডটা তুমি পেয়েছিলে নকশি কৌটোর জন্য? টুডেজ বাংলা থেকে আমাকে একটা প্রথমে মেল করা হয়, আমি প্রথমে বুঝতে পারিনি মেল আইডিটাই বা কোত্থেকে পেলো, যদিও আমার সোশ্যাল মিডিয়াতে দেওয়া আছে, বাট যেই মেল আইডিটা দেওয়া আছে ওইটা কিন্তু আমার পিআর হ্যান্ডেল করে, আমি করি না, রাইট। তো আমার পার্সোনাল মেল আইডিটা ওটা কোথা থেকে একটা পেয়েছিল, পেয়ে এরকম বলা হয়েছে আপনি নমিনেটেড এই একটার যেই পাসপিকের যেই ব্যাপারগুলো রয়েছে এখানে, ওনারা বলছেন যে আপনি তো নসির কৌটোর বেস্ট মেল অ্যাক্টরটা পেতে চলেছেন, আপনাকে নমিনেট করা হলো, আপনি প্লিজ আপনার একটু বাড়ির অ্যাড্রেসটা পাঠান, তাহলে আমরা ইনভিটেশন কার্ডটা আপনাকে দেবো। তো আমি পাঠালাম, ইনভিটেশন কার্ডও এলো। তো আমি প্রথমে বিশ্বাস করিনি যে নসির কৌটোটায় আমার কিছু একটা হতে পারে, কারণ ওখানে আমি ডিরেক্টরের এত বকুনি খেয়েছি, প্রথমবার একটা বড় ডিরেক্টরের আন্ডারে কাজ করেছি। আর যেদিনকে আমি প্রথম ফ্লোরে পড়ি আমার মনে হয়েছিল লাবণী দি, বিশ্বনাথ এরা সব একটা বড় বড় বাঘ সিংহ ঘুরে বেড়াচ্ছে, সেখানে আমি কিছুই না তাদের কাছে। তো কোনোরকমভাবে আমি কাজটা করে নিয়েছি, তার জন্য থ্যাঙ্কস টু মাই ডিরেক্টর, থ্যাঙ্কস টু মাই প্রডিউসার, ওনারা অনেক কোঅপারেট করেছেন। বাচ্চা ছেলে, করে নে, মাথা গরম করিস না, এরকম অনেক কথা শুনেছি। আর আমাদের সিনিয়র আর্টিস্টগুলোকেও আমি অনেক অনেক থ্যাঙ্কস জানাবো, কারণ ওনারাও অনেক কোঅপারেট করেছেন আমার সঙ্গে। আমি এনজির পর এনজি দিয়েছি ভয়ে, আমি এই দেখছি এই লাবণীদি দাঁড়িয়েছে বাবা, এই দেখছি বিশ্বনাথ দাঁড়িয়ে আছে ওর বাবা, লাইট সেন্স ভুলে যাচ্ছি, মানে এটা একটা খুব বাজে একটা ব্যাপার আমার মধ্যে চলছিল। সেই সব জিনিসগুলোকে যখন মনে পড়ছে, অ্যাওয়ার্ডের দিন যখন গেলাম তখন আমাকে ডাকা হলো স্টেজে যে বেস্ট সাপোর্টিং কাস্ট শুভদীপ চক্রবর্তী। তো আমি অ্যাওয়ার্ডটা সেদিনকে পেয়েছিলাম এবং ওটা আমার লাইফের সবথেকে একটা বেস্ট মোমেন্টস ছিল। আর আগামী দিনেও দেখা যাক যদি ডেফিনেটলি, এটা তো জাস্ট তোমার জার্নি স্টার্ট হলো, মানে তুমি অ্যাক্টর হওয়ার যে স্বপ্নটা দেখেছিলে সেই স্বপ্নের একটা প্রথম বেবি স্টেপ, দুটো সিনেমা তুমি করেছো, অ্যাওয়ার্ড পেয়েছো, এরপরে অনেক জার্নি তোমার জন্য। বিকজ তুমি একটা কথা বললে না যে জেদ এবং হার না মানার যে জেদটা তোমার মধ্যে আছে, সেটাই তোমার আমার মনে হয় সাকসেস মন্ত্র। নিশ্চয়ই, ঠিক আছে। তো শুভদীপ, আমরা আরেকটু ডিটেলসে একটু ডিসকাশন করতে চাইছি তোমার সঙ্গে, যে অনেকে তো অ্যাক্টর হতে চায়, মানে তুমি যদি 100 জন বাচ্চাকে একটা জায়গায় তুমি বসাও, তার মধ্যে অনেকে বলবে আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, কিংবা আমি কোনো ম্যানেজমেন্ট বিজনেস করব। কিছু সংখ্যক বাচ্চা ওর মধ্যে থেকে বলবে যে আমি অ্যাক্টর হতে চাই, অ্যাক্টর হতে চাই। এবং আমি রিসেন্টলি বোম্বে থেকে ফিরলাম, আমি একটা আর্টিকেল পড়ছিলাম বোম্বেতে, সেটা হচ্ছে যে প্রত্যেক দিন বোম্বেতে 400-500 বাচ্চা আসে নিজেকে এস্টাবলিশ করার জন্য, এবং তার মধ্যে 90% হারিয়ে যায়, 90% হারিয়ে যায়, তাদের আর দেখা যায় হয়তো একটা ব্রেক থ্রু পেলো, তারপরে হারিয়ে গেল, হলো না। 10% হয়তো নিজেদেরকে এস্টাবলিশ করতে পারে। কিন্তু এই বোম্বের স্বপ্নটা, তুমিও কি দেখো বোম্বের স্বপ্নটা?
অবশ্যই দেখি। বোম্বের 2-4জন ভালো ভালো প্রডিউসারদের সাথে আমার খুব ভালো রিলেশনও আছে। কিন্তু এই হারিয়ে যাওয়ার ব্যাপারটা, এটা একটা বিরাট বড় ঘটনা, যেটা আমি আমার নিজেরও কিছু বন্ধুবান্ধবদের দেখেছি যখন আমি প্রথম জার্নি শুরু করেছিলাম, তাদের মধ্যে এগুলো প্রচণ্ড পরিমাণে দেখেছি। এক হচ্ছে, এটা তো আমরা সবাই জানি যে প্রত্যেকটা জিনিস বা প্রত্যেকটা প্রফেশনের একটা গুড অ্যাসপেক্ট আর একটা ব্যাড অ্যাসপেক্ট আছে। তো আলটিমেটলি কী হয়, এটা তো খুব রঙিন জগৎ। তো এখানে মানুষ রঙিনটা দেখে আগে ব্যাড এক্সপেক্টটাকে আগে নিয়ে নেয়। এখানে অনেক খারাপ দিক রয়েছে, এই খারাপ দিকগুলোকে খুব এড়িয়ে চলা উচিত। আর এই খারাপ দিকগুলো যখন কেউ অ্যাকসেপ্ট করবে না, তখন মনে হবে যে সত্যি এর থেকে ভালো জায়গা বোধহয় কোথাও নেই, এরকম জায়গা, এরকম দুনিয়া মনে আমি জীবনেও কোথাও পাবো না। কিন্তু আলটিমেটলি যে কোথায় তলিয়ে যাচ্ছে সেটা কিন্তু সে বুঝতে পারে না। এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, যখন গুড অ্যাসপেক্টটাকে তুমি যখন নেবে নিজের মধ্যে, তখন দেখবে তোমার একটা দুটো এক্সাম্পল দাও না গুড অ্যাসপেক্ট। ব্যাড অ্যাসপেক্টেরও একটা দুটো এক্সাম্পল তুমি দিতে পারো, মানে জাস্ট ফর দি ব্যাড অ্যাসপেক্ট, আর গুড অ্যাসপেক্টেরও একটা দুটো এক্সাম্পল যদি দেওয়া যায়। গুড অ্যাসপেক্টের মেন হচ্ছে, তোমাকে ধরো একটা ডিরেক্টর স্ক্রিপ্ট দিল, আমি অ্যাক্টরের হিসেবেই বলছি, হ্যাঁ ডেফিনেটলি, সেটাকে আমার উচিত 500 বার রিভাইজ করা, যতবার তুমি পারো। তুমি কখনো চা খাচ্ছ, কখনো ঘরে ঘুরে বেড়াচ্ছ, তোমার সবসময় তোমার হাতে স্ক্রিপ্টটা থাকা উচিত। ইভেন তোমার একটা যেন কী ডায়লগ বলতে পারে সেটাও যেন তোমার মাইন্ডে থাকা উচিত। অনেকেই করে নিজের সিনটা পড়ে নিল, আচ্ছা ঠিক আছে, অনেকে আবার এরকমও করে ফ্লোরে গিয়ে পড়ে নেবো, আলটিমেটলি মানে জিরো হয়ে দাঁড়ায়। তো এইটা হচ্ছে, এটা তো কমপ্লিট ডেডিকেশন। আর এই ডেডিকেশনটা যার মধ্যে নেই, সে কিন্তু অন্য দিকটা বেছে নেবে। সে ভাববে কতক্ষণই কি আমি মেকআপটা করবো। আমি একটা ইন্টারভিউ দেখছিলাম শাহরুখ খানের। শাহরুখ খান ইজ এ পারফেক্ট এক্সাম্পল। মানে নো ওয়্যার থেকে এসে একটা সুপারস্টার তৈরি হওয়া, শাহরুখ খানের মতন এক্সাম্পল তুমি কোথাও পাবে না। ভাববে কি সালমান খান, আমির খান, এদের তো ফ্যামিলি একটা লিঙ্কেজ আছে, শাহরুখ খানের কেউ নেই। মানে হি মেড হিমসেলফ আউট অফ নাথিং। তো শাহরুখ খানের একটা ইন্টারভিউ দেখছিলাম, যেখানে ওকে জিজ্ঞেস করা হচ্ছিল যে তুমি সাকসেস কী করে, মানে হাউ ইউ ডিফাইন সাকসেস। তো বলে, দেখো যখন আমি কোনো কাজ পাই, কাজটা পেয়ে গেলে লোকে স্যাটিসফাই হয়ে যায়, রিল্যাক্স হয়ে যায়। আমি কিন্তু কাজটা পাওয়া পর্যন্ত ওয়েট করি। যেই মুহূর্তে আমি কাজটা পাই, আমার এনার্জি লেভেল, আমার ডেডিকেশন লেভেল টুয়ার্ডস দ্য জব এনহ্যান্সড হয়ে যায়। আমি অনেক বেশি ডেডিকেটেডলি ওই কাজটার ওপর ফোকাস করি, যেটা কিন্তু অনেক অ্যাক্টররা করে না। কাজটা পাওয়া পর্যন্ত তারা ওয়েট করে, যেই কাজটা সে পেয়ে গেল, কন্ট্রাক্ট সাইন হয়ে গেল, তারপরে ঠিক আছে আমি রিল্যাক্সেশন। তো এইটা মনে হয় একটা ডিফারেন্সিয়েটার। শাহরুখ খান যেটা বলেছে, যে এটা মনে হয় একটা ডিফারেন্সিয়েটার টু বি এ সাকসেসফুল ইন দিস ইন্ডাস্ট্রি। ডেফিনেটলি 200%। তুমি কাজটা পাওয়া পর্যন্ত ওয়েট করো না, মানে পাওয়ার পর থেকে তোমার অ্যাকচুয়াল কাজ শুরু হচ্ছে, মানে আরো মোর ফোকাস, আরো মোর ডেডিকেশন তোমাকে দিতে হবে। তোমার এখানে কি মনে হয় যে এটা কি হওয়া উচিত? অবশ্যই, কারণ ওনার মতো ডেডিকেশন মেবি হয়তো আমরা পারবো না। উনি, এবং যারা হারিয়ে যাচ্ছে এই ইন্ডাস্ট্রিতে আসার পর, তারা কি এই কারণের জন্যই হারাচ্ছে যে তারা জাস্ট কাজটা পাচ্ছে, তারপরে তারা ইগনোর করছে কিংবা নিজেকে প্রিপেয়ার করছে না, এই কারণের জন্য কি বেশি হারিয়ে যাচ্ছে? মানে হারিয়ে যাওয়ার কারণটা কি? প্রথম কথা হচ্ছে, ম্যাক্সিমাম লোকের মধ্যে আজকাল আমাদের এই অ্যাক্টিংটা নিয়ে শিক্ষাগত যোগ্যতাটা খুব কম, এটা আমি দেখতে পাচ্ছি। কেউ থিয়েটার করেনি, কেউ অ্যাক্টিংটা কোনোদিন প্র্যাকটিসই করেনি, অনেকে অন্য প্রফেশন থেকেও চলে আসছে। এখন বলতে গেলে অনেক বিতর্কিত কথা হয়ে যাবে, যেমন মডেলিং আর অ্যাক্টিং দুটো একটা আলাদা পার্ট। ডেফিনেটলি। তো আমি আজকাল দেখছি মডেলসরা বেশি অ্যাক্টিং করতে যাচ্ছে, তো এটা হতে পারে না কখনো। আর হতে পারে না বলে আজকে আমাদের টলিগঞ্জের সিরিয়ালসগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে। ম্যাক্সিমাম লিড যারা আছে, আমি ওপেন ক্যামেরাতেই বলছি, এখানে ম্যাক্সিমামই সব মডেলস, দে আর নট অ্যাক্টার্স। রাইট। তো এইভাবে তো চলতে পারে না। আর তা বলে বলছি না আমাকে কাস্ট করতে হবে, একদম না। আমি আমার জায়গায় ঠিকই আছি আপাতত, কিন্তু মেন শিক্ষাগত যোগ্যতাটা খুব দরকার, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ডেডিকেশন। 3 নম্বর হচ্ছে ধৈর্য। ধৈর্যটা আজকাল আমাদের জেনারেশনের মধ্যে খুবই কম, প্রচণ্ড কম। ও পেলাম না, আমার এই ডিগ্রি আছে, আমি জবে ঢুকে গেলাম না। এটার একটা কারণ, মানে আমি বিইং ইনটু ক্যারিয়ার কাউন্সেলিং এবং এগুলোর ওপর আমার যেহেতু ফোকাস এরিয়া আছে, তো এইটার একটা মেন কারণ যেটা আমার মনে হয়, যে কেউ ধরো একটা ইঞ্জিনিয়ারিং কোর্সে অ্যাডমিশন নিয়েছে, তার একটা এন্ড রেজাল্ট হচ্ছে সে ইঞ্জিনিয়ার তৈরি হবে, ঠিক আছে। কিন্তু যখন একটা বাচ্চা মনে করছে যে আমি অ্যাক্টর কিংবা অ্যাক্ট্রেস হব, ঠিক আছে, ডেফিনেটলি ন্যাশনাল স্কুল অফ ড্রামা আছে, সেখান থেকে সে অ্যাক্টিং শিখতে পারে, কিন্তু সবাই তো সেখানে যায় না। তারা চায়
যে আমাকে কেউ ব্রেক দিয়ে দিই, আমি কালকে থেকে অ্যাক্টর তৈরি হয়ে যাব, আমি ওই স্ক্রিনে আসবো, ওই সিলভার স্ক্রিনে আমি আসবো, ঠিক আছে। এবং তার জন্য যে প্রিপারেশন নিতে হয়, সেই প্রিপারেশনটা হয়তো যারা নিতে চায় না কিংবা জানে না যে কী প্রিপারেশন নিতে হয়, তাদের একটাই ফোকাস, আমি অ্যাক্টর হব, আমি স্ক্রিনে আসবো এবং আই উইল বি এ সেলিব্রিটি। তো তার জন্যে হয়তো এই মানে অনেক অ্যাক্টর তাদের নিজেদেরকে এস্টাবলিশ করতে পারছে না। এটা আমার পার্সোনাল ধারণা, কারণ এইটা একটা ইনফাইনাইট গেম। কারেক্ট। অ্যাক্টিং যখন কেউ চুজ করছে, ইটস অ্যান ইনফাইনাইট গেম, মানে এর কোনো শেষ নেই। মানে কোনো অ্যাক্টর যদি বলে আমি আজকে কমপ্লিট হয়ে গেলাম, এই রোলটা পাওয়ার পর আমি কমপ্লিট, এটা বলতে পারে না। মানে এভরি রোল ক্যান বি এ নেক্সট বিগ চ্যালেঞ্জ ফর অ্যান অ্যাক্টর। তো এটা চলবে সারা জীবন, চলবে এবং তাকে শিখে যেতে হবে সারা জীবন। এটার কোনো এন্ড নেই। নিশ্চয়ই কোন সিনে কি রিয়াকশন দেবে, কিভাবে সে এনঅ্যাক্ট করবে, এটা তো মানে ইটস এ নেভার এন্ডিং একটা প্রসেস। এবং তুমি তাই না দেখবে যে অ্যাক্টাররা ইভলভটা করে। মানে আজকে যদি তুমি শাহরুখ খানের প্রথম সিরিয়াল দেখো, সেখান থেকে শাহরুখ খানের তার পার্সোনালিটি কি ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়েছে। ঠিক আছে, হয়তো সময় নিয়েছে, কিন্তু ড্রাস্টিক্যালি একটা ট্রান্সফরমেশন হয়েছে। কেন হয়েছে? বিকজ ও লেগেছিল। ঠিক আছে, তো অনেকে এই হালটা ছেড়ে দেয়। তো তুমি তো লেগে আছো বিকজ তোমার জেদ আছে। ঠিক আছে, তো আমরা তোমাকে মানে আর কি রোলে দেখতে পারি? একটা তুমি বলছো অ্যাকশন মুভি আসছে, এছাড়া আর প্রডিউসার হতে চলেছো তুমি, ঠিক আছে, আর কি রোল? মানে ডাইরেকশনেও কি আসতে চাইছো তুমি? না, ডাইরেকশনটা মাঝে মধ্যে ইচ্ছা করে করতে, বাট আমি খুব বেশি ওটা তো ওয়াকিবল নই আমার মনে হয়। কারণ আমার মনে হয় যেটা ফর্মটা নিয়ে এসছে সেটাতেই থাকা উচিত। হ্যাঁ, মাঝে মধ্যে দু একটা করলো ঠিক আছে, যদি কেউ কিছু প্রবলেম ক্রিয়েট না করে তো। কিন্তু ডিরেকশনে আমার আশা সেরকমভাবে কোনো ইচ্ছা নেই। তবে হ্যাঁ, একটা কাজ আমি করব, একটা বাবা কেন্দ্রিক কাজ আমার একটা কনসেপ্ট মাথায় আছে, তো সেটা নিয়ে আমার খুব ইচ্ছা। ওই একটাই ফার্স্ট, একটাই লাস্ট, ওটাই করব, আর একটাই করবো না। ওটাই ফার্স্ট, ওটাই লাস্ট। হ্যাঁ। আচ্ছা, খুব একটা ইমোশনাল কোনো স্টোরি, সেনসিটিভ কন্টেন্ট। পারফেক্ট। আচ্ছা শুভদীপ, আমরা একদম শেষের পর্যায়ে চলে এসেছি। তো এবার যদি তোমাকে আমি কিছু মানে অপশন দিই, ঠিক আছে, মানে মাই ক্যারিয়ার মাই চয়েস যে পডকাস্টটা আমরা করি, এখানে আমরা আমাদের যে অডিয়েন্স তাদেরকে তাদের ক্যারিয়ারটা চুজ করতে সাহায্য করি, বিকজ দি ওয়ার্ড চয়েস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন লাইফ। ঠিক আছে, দেখো তুমিও ক্লাস 7 অনওয়ার্ডস থেকে তুমি চুজ করে ফেলেছিলে যে তুমি একজন অ্যাক্টর হবে, এবং তার জন্যে তুমি তোমার জেদ ধরে তুমি স্ট্রাগল করে আজকে একটা জায়গায় নিজেকে এস্টাবলিশ করেছো, বিকজ ইউ আর ফার্ম ডিসাইডেড যে আমি অ্যাক্টর হবই। আজকে যদি অ্যাক্টর হতে গিয়ে যদি তুমি ফেলিয়ার হতে, ঠিক আছে, তাহলে তোমার রিগ্রেট হতো যে কেন আমি এটা চুজ করলাম, কেন আমি ইঞ্জিনিয়ার হলাম না, কিংবা বাবার কথা শুনে আমি IPS অফিসার হলাম না। বিকজ অ্যাট দি এন্ড অফ দি ডে স্টেবিলিটি ইজ অলসো ইম্পর্টেন্ট ইন লাইফ। অবশ্যই, ঠিক আছে। তো আমাদের অনেক অডিয়েন্স হয়তো চায় যে অ্যাক্টর হতে। তো তোমাকে যদি আমরা জিজ্ঞেস করি যে তাদেরকে এই নেক্সট প্রজন্ম যারা আসছে তোমার মতন, মানে অনেক অ্যাসপায়ারিং অ্যাক্টর, মানে আমি হবই অ্যাক্টর, আমার থেকে বেটার অনেক, তো এদেরকে তুমি কি মানে মোটিভেশনাল কি বলবে যে যদি ওরা আসে, নাথিং ব্যাড ইন ইট, এটা একটা ওয়ান্ডারফুল প্রফেশন, কিন্তু কি পিস অফ অ্যাডভাইস তোমার তরফ থেকে তুমি ওদেরকে দেবে যাতে ওরাও তোমার মতন হালটা না ছাড়ে? কারণ অনেকে তো মাঝপথে ছেড়ে দেয়, পারে না এই স্ট্রাগলটা। সবাই কি শুভদীপ চক্রবর্তী হতে পারবে অ্যাজ এ জুনিয়র আর্টিস্ট? রাত্রির বেলা শীতকাল কনকনে ঠান্ডার মধ্যে ঠান্ডা জলের মধ্যে দাঁড়িয়ে থেকে জেদ করে, তো সবার দ্বারা হওয়া সম্ভব নয়। তো তাদেরকে তুমি কি পিস অফ অ্যাডভাইস দেবে? পিস অফ অ্যাডভাইস দেবো, যেটা আমার পক্ষে যেটা মেন প্রবলেম হয়েছে সেটা হচ্ছে আমি কাজ না শিখে এসেছিলাম, বাট কাজ করতে করতে আমি কাজ শিখেছি এবং এখনও প্র্যাকটিসের মধ্যে রয়েছি। আমার মনে হয় নিউ কামারদের সবার আগে গ্রুপ থিয়েটারটা আগে জয়েন করা উচিত। রাইট, গ্রুপ থিয়েটারটা ভালোভাবে জয়েন করে 2 থেকে 3 বছর প্র্যাকটিসের মধ্যে থেকে তারপর তুমি প্রফেশনে আসো। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, তোমাকে ধৈর্যটা খুব মানে কঠিনভাবে ধরতে হবে। ধৈর্য না ধরলে তুমি যতই তুমি কাজ শিখে আসো না কেন, তুমি সে ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকেও শিখে আসো না কেন, তোমার কিন্তু কিচ্ছু হবে না। কারণ এটা কোনো কর্পোরেট সেক্টর না যে তুমি গেলে তোমার একটা ইন্টারভিউ হলো আর তুমি জব পেয়ে গেলে। তোমার এখানে প্রমোশন বলতে
ইভলভ করা অ্যাজ অ্যান অ্যাক্টর, as an actor। ঠিক আছে, যত দিন যাবে ম্যাচিওর করা নিজেকে। Matured করা এখানে প্রমোশন বলতে যে ইন্টার্ন থেকে ম্যানেজিং ডাইরেক্টর কিংবা ডাইরেক্টর হওয়ার যে আমাদের কর্পোরেট ওয়ার্ল্ডে যে কালচারটা আছে, হ্যাঁ অনেক রোল প্লে করতে পারবে, ঠিক আছে, কিন্তু নিজেকে ইভলভ করতে হবে, এটাই প্রমোশন অ্যাজ অ্যান অ্যাক্টর। এটা আমি পার্সোনালি মনে করি, নিশ্চয়ই, ঠিক আছে, ইটস এ জার্নি, কন্টিনিউয়াস জার্নি। শিখে আসাটা খুব দরকার, শিখে আসাটা খুব দরকার, মানে এটা খুব ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট। কারণ এখন আমাদের ইন্ডাস্ট্রি তো আস্তে আস্তে কর্পোরেট সেক্টরের মতনই দিকে একটা মানে তৈরি হয়ে গেছে অলরেডি। আগে যেমন আমরা স্টুডিওতে ঢুকলেই একটা অন্যরকম ফিল হতো, এখন ফিল হয়ে গেছে যেন মনে হচ্ছে সেই সেক্টর 5 আর টেকনিশিয়ান স্টুডিও একই হয়ে গেছে। আর এই জুনিয়র অ্যাক্টর যেটা ও শুরু করেছিল, সেটা কর্পোরেট ওয়ার্ল্ডের সঙ্গে যদি আমরা অ্যালাইন করি, সেটা ইন্টার্ন, মানে ধরতে হবে যে ওটা ইটস ইকুয়াল টু অ্যান ইন্টার্নশিপ, ঠিক আছে। তো ওইখানে তোমার এক্সপেক্টেড রোল হয়তো নাও পেতে পারো, ঠিক আছে। তখন কিন্তু যদি ডিসার্টেন হয়ে যাও যে না আমি তো পাচ্ছি না, আমি যেটা চাইছি সেটা পাচ্ছি না, তাহলে কিন্তু বিপদ আছে, ঠিক আছে, তাহলে কিন্তু বিপদ আছে, তাহলে কিন্তু তোমার এই প্রফেশনটায় থাকা যাবে না। ডেফিনেটলি শুভদীপের মতন জেদ ধরে থাকতে হবে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। শুভদীপ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং আস টাইম ইন মাই ক্যারিয়ার মাই চয়েস পডকাস্ট, এবং আশা করব তোমার আগামী দিনে যা তোমার স্বপ্ন আছে, যা তুমি করতে চাইছো, এবং একটা অ্যাওয়ার্ড পেয়েছো, আমি চাইবো যে তুমি আরও অ্যাওয়ার্ড পাও, ঠিক আছে, এবং ফিল্মফেয়ার থেকে শুরু করে যত হাইয়েস্ট লেভেল অফ অ্যাওয়ার্ড আছে তুমি পাবে, বিকজ তোমার মধ্যে একটা কারিশমা আছে, সেটা হচ্ছে তুমি হার মানো না, তাই তো? এটাই হচ্ছে তোমার ইউএসপি, ঠিক আছে, এটাই হচ্ছে তোমার ইউএসপি। থ্যাংক ইউ শুভদীপ, ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ।